তাহলে আজকে শুরু করলাম নিউটনিয়ান মেকানিক্স বা নিউটনিয়ান বলবিদ্যা। প্রথম পত্রের চতুর্থ অধ্যায়। এটা প্রথম পত্রের সব থেকে বড় চ্যাপ্টার গুলোর একটা। ঠিক আছে? এখন এই চ্যাপ্টারের যে ওভারভিউ সেটা হচ্ছে এরকম যে তার এর আগের যে দুইটা চ্যাপ্টার আমরা পড়ছি ভেক্টর এবং গতিবিদ্যা, বিশেষ করে গতিবিদ্যার মধ্যে আমরা বস্তুর গতি নিয়ে আলোচনা করছি। শুধুমাত্র বস্তুর গতি, একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক গতি, যে কোনো গতি নিয়ে আলোচনা করছি, কিন্তু এই গতির পেছনে যে কারণটা আছে সেই কারণটা কিন্তু অনুপস্থিত ছিল। ঠিক আছে? কারণটা ছিল না এখানে। এই অধ্যায়ে আমরা গতির পেছনে যে কারণটা আছে সেই কারণটা খুঁজে বের করার চেষ্টা করব, যে আসলে বস্তুর গতি কিভাবে তৈরি হয়, এর পেছনে কারণটা কি ছিল। এটা নিয়ে নিউটন বিস্তারিত চিন্তা ভাবনা করছিলেন যে একটা বস্তু কেন গতিশীল হয়, কেন চাঁদ পৃথিবীর চারপাশে ঘুরতেছে, কেন আপেল পৃথিবীতে পড়তেছে, কেন সূর্যের চারপাশে পৃথিবী ঘুরতেছে। এই সমস্ত বিষয়াশয় নিয়ে নিউটন বিস্তর চিন্তা ভাবনা করার পরে তিনি যে কনসেপ্টটা নিয়ে আসেন সেটাই হচ্ছে এই যে বলের ধারণা। বলের ধারণা আমাদের জানা তথ্য অনুসারে সবার প্রথম নিউটন এই ধারণার অবতারণা করেন। ঠিক আছে? আচ্ছা, এবং তিনি এটার ব্যাখ্যা প্রদান করেন শুরুতে। দ্বিতীয়ত এটাকে কিভাবে পরিমাপ করা যায় নির্ণয় করেন। তৃতীয়ত এটার কিছু বৈশিষ্ট্য আলোচনা করেন। ঠিক আছে? আর এই তিনটা টপিকই আমরা শিখব নিউটনের তিনটা সূত্র হিসেবে, যে নিউটনের প্রথম সূত্র, নিউটনের দ্বিতীয় সূত্র এবং নিউটনের তৃতীয় সূত্র। নিউটনের যে প্রথম সূত্রটা, ঠিক আছে, এটাকে বলা হয় জড়তার সূত্র। নিউটনের প্রথম সূত্রকে বলা হয় জড়তার সূত্র, বা যেটাকে বলা হয় ল অফ ইনার্শিয়া। তো আমরা জড়তার সূত্র নিয়ে কেন আলোচনা করি? এর কারণ নিউটন যখন বলকে ব্যাখ্যা করতে যাবেন বা ফোর্সকে ব্যাখ্যা করতে যাবেন, তার আগেই আমাদেরকে এই জড়তা সম্পর্কে আইডিয়া লাগবে। ঠিক আছে? যখনই আমরা জড়তার আইডিয়াটা পাবো, তখন এই জড়তার মাধ্যমেই বলের আইডিয়াটা ব্যাখ্যা করতে পারবো। ঠিক আছে? তো আমরা জড়তা বলতে কি বোঝাই? জড়তা বলতে আমরা জানি যে কোনো একটা বস্তুর নিজের অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতা। নিজের অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতা। যেমন আমরা বলি যে একটা স্থির বস্তু, এর উপর যদি কোনো ধরনের প্রভাব বা বল প্রয়োগ করা না হয়, এখন আমরা এই বল ওয়ার্ডটা উচ্চারণই করব। ঠিক আছে? কারণ এখনো বলের ধারণা আসে নাই, আমরা ধরে নিলাম। তো একটা বস্তু নিয়ে যে জায়গাতে স্থির থাকে, এটাকে যদি কেউ ধাক্কা টাক্কা না দেয়, ঠিক আছে, বা ঝড়ে উড়ায় নিয়ে না যায়, তখন ওই বস্তু কিন্তু তার জায়গাতে আজীবনই স্থির অবস্থায় বসে থাকবে। ঠিক আছে? তো এটা কি? স্থির অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতা, অর্থাৎ সে যে নিজের অবস্থায় আছে সেই ওই অবস্থায় সে থাকতে চায়। এটাকে আমরা বলি হচ্ছে স্থিতি জড়তা। স্থিতি জড়তা, ইনার্শিয়া অফ রেস্ট। আচ্ছা, এবার যদি আমরা একটা বস্তুকে ঢিল মারি, এই যে আমরা একটা বস্তুকে ঢিল দিলাম, দেখা যাচ্ছে যখনই ঢিল মারলাম সে কিন্তু সাথে সাথে থেমে যায় নাই। কি হয়েছে? অনেকটু পথ বরাবর চলতেছে। চলার পরে একটা সময় মাটিতে পতিত হওয়ার পর সে থামছে। অর্থাৎ কেউ তাকে গতির বিরুদ্ধে বাধা দিতেছিল, যার কারণে তার গতিটা থামছে। কিন্তু আমরা যদি মহাশূন্যে যে একটা বস্তুকে কোনো একটা দিক বরাবর গতিশীল করি, আশেপাশে যদি কোনো গ্রহ নক্ষত্র না থাকে, সে কিন্তু আজীবন ইনফিনিট টাইম পর্যন্ত সেইভাবে গতিশীল থাকতেই, মানে গতিশীল থাকবেই তো থাকবে, অর্থাৎ থামবে না কখনো। ঠিক আছে? পৃথিবীতে আমরা দেখি যে বস্তুটা থেমে গেছে, কারণ পৃথিবীতে পৃথিবী বস্তুর উপরে প্রভাব বিস্তার করতেছে। এই কারণে বস্তু আর বেশি দূর যেতে পারে না, তাকে থেমে যেতে হয়। এখন এই যে গতিশীল বস্তুর যে গতিশীল থাকতে চাওয়ার প্রবণতা, এটাকে আমরা বলি হচ্ছে গতি জড়তা। এটাকে বলা হয় ইনার্শিয়া অফ মোশন। এই জড়তার কনসেপ্ট কিন্তু এইখানেই থেমে নেই। ঠিক আছে? এখানে শেষ হয়ে গেলে ভালো ছিল, কিন্তু না, জড়তার কনসেপ্টটা আরো ডিপ। আমরা যদি বলি যে ভর কাকে বলে, হোয়াট ইজ মাস, ছোট্টবেলায় আমরা শিখছিলাম যে একটা বস্তুর মধ্যে যতটুকু পদার্থ আছে তাই হচ্ছে তার ভর। ঠিক আছে? এখন ওই কনসেপ্টটা ছোটবেলার জন্যই সত্য ছিল, এখনকার জন্য এটা এত বেশি সত্য না। হ্যাঁ, ঠিক আছে,
কেউ যদি বলো যে হ্যাঁ এটার মধ্যে যতটুকু পদার্থ আছে এর পরিমাণটাকে আমরা বলবো যে এর ভর। কিন্তু ফিজিক্সের ভাষায় আরো এক্সাক্ট সংজ্ঞা হচ্ছে কোন একটা বস্তুর স্থিতি জড়তার পরিমাপককে বলা হয় ভর। ঠিক আছে, তাহলে লিখো, কোন একটি বস্তুর স্থিতি জড়তার পরিমাপক ভর বলে। তার মানে এই ভর হচ্ছে একটা ডিটারমাইনিং ফ্যাক্টর। সে কাকে ডিটারমাইন করে? এটা স্থিতি জড়তাকে ডিটারমাইন করে। ঠিক আছে, আমরা যদি বলি যে ধরে নাও দুইটা বস্তু আছে, একটা ছোট আর একটা অনেক বড়, অনেক বড় একটা বস্তু। এখন তোমাদের যদি জিজ্ঞেস করা হয় যে এই দুইটা বস্তুর মধ্যে কার জড়তা বেশি, যেহেতু তারা স্থির অবস্থায় আছে, কার স্থিতি জড়তা বেশি, তো তোমরা সবাই এক বাক্যে অ্যান্সার দিবা যে ভাই এই বড়টার স্থিতি জড়তা বেশি, অর্থাৎ এই বড়টা সে স্থির থাকতে চাওয়ার বেশি প্রবণতাকে শো করবে। আবারও বলি, এই বড় বস্তুটার স্থিতি জড়তা বেশি, কারণ এই বড়টা বেশি স্থিতিশীল থাকতে চায়। আসলে দুইটাই তো স্থিতিশীল থাকতে চায়, কিন্তু বেশি সে কিভাবে হয়? কারণ আমরা যদি বল প্রয়োগ করি, ঠিক আছে, বাইরে থেকে যদি আমরা ধাক্কা দেই, দেখা যাবে যে বড়টাকে সরাইতে, বড়টাকে তার স্থিতি অবস্থা ভাঙতে অনেক বেশি পরিমাণে ফোর্স অ্যাপ্লাই করতে হয়। আর এই ছোটটাকে অল্পতেই কি করা যায়? গতিশীল করা যায়। তার মানে কি বড়টার স্থিতি জড়তা বেশি, এই বড়টার স্থির থাকতে চাওয়ার প্রবণতা বেশি, যার কারণে এই স্থিতি জড়তাটা বেড়ে গেছে। এটা কি আমরা বলি হচ্ছে ভর। বুঝা গেল কি? অর্থাৎ এই ভরের কারণেই এর জড়তা বেড়ে গেছে। সুতরাং ভরের সংজ্ঞাই হবে এটা, যে ভর হচ্ছে স্থিতি জড়তার পরিমাপক। যদি বলে যে স্থিতি জড়তা আমরা কিভাবে পরিমাপ করব, স্থিতির জড়তা পরিমাপ করব ভরের মাধ্যমে। আই হোপ জিনিসটা সবার ক্লিয়ার। তারপর আসে যাক ভরবেগ বলতে কি বোঝায়। তো এবার মনোযোগ দাও যে ভরবেগ আসলে কি। আমরা এটাও পড়ে আসছি যে বস্তুর ভর ইনটু বেগ, এটা কি আমরা বলি হচ্ছে ভরবেগ। এটা কি? এটা হচ্ছে একটা পরিমাণগত সংজ্ঞা। আমরা বলতে পারি যে এই ভরবেগ পরিমাপ করার একটা পদ্ধতি হচ্ছে এটা, যে আমরা ভর এবং বেগকে গুণ করে দিব, ভরবেগ পাবো। ঠিক আছে, কিন্তু এটার কনসেপচুয়াল সংজ্ঞাটা কি হবে? এর কনসেপচুয়াল সংজ্ঞাটা হবে যে আসলে গতি জড়তার পরিমাপক রাশিকে বলে ভরবেগ। সবাই লিখো, গতি জড়তার পরিমাপক রাশিকে ভরবেগ বলে। যে ভরবেগ এটা আসলে গতি জড়তার পরিমাপক। অর্থাৎ একটা বস্তু গতিশীল আছে, ধরে নিলাম এই বস্তুটা গতিশীল, একটা নির্দিষ্ট ভেলোসিটিতে সে গতিশীল, যার ভর m। তো এই গতিশীল বস্তুটা অবশ্যই গতিশীল থাকতে চাইবে। তার গতি জড়তার যে বৈশিষ্ট্য আছে, প্রবণতাটা আছে, তার গতিশীল থাকতে চাওয়ার প্রবণতা যেটা, সে তার গতি জড়তার কারণেই সে গতিশীল থাকতে চায়। ঠিক আছে, এবার ধরে নাও এই গতি জড়তাকে আমরা পরিমাপ করব কেমনে। এট ফার্স্ট এখানে দুইটা কেস আসবে। যে প্রথম কেস, যদি একটা গতিশীল বস্তুর ভর অনেক বেশি হয়, তখন দেখা যাবে কি যে এই গতিশীল বস্তুটাকে থামাতে বা তার গতির পরিবর্তন করতে অনেক বেশি প্রয়াসের দরকার, অনেক বেশি পরিমাণে এনার্জি খরচ করতে হবে। ঠিক আছে, অর্থাৎ ভর বেশি থাকার কারণে তার গতি জড়তা বেড়ে গেছে। দ্বিতীয় আরেকটা কেস, সেটা হচ্ছে বেগ। যদি সমান ভরের দুইটা বস্তু, এদের মধ্যে আমরা গতি জড়তার পরিমাপ করতে চাই, যদি একটার বেগ অনেক বেশি থাকে, দেখা যাবে যে সে বেশি গতি জড়তা শো করবে। অর্থাৎ যার বেগ বেশি তার গতি জড়তা বেশি হবে, তাকে থামাতে তত বেশি প্রয়াসের প্রয়োজন পড়বে, তত বেশি এনার্জির প্রয়োজন পড়বে। অর্থাৎ আমরা দেখতেছি যে গতি জড়তা এই দুইটা বিষয়ের উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে ভর আর একটা হচ্ছে বেগ। যখন দুইটাই পরিবর্তন হবে, এদের গুণফলের উপর ডিপেন্ড করবে হচ্ছে গতি জড়তা। তাই কিনা? ব্যাপারটা ক্লিয়ার? যদি
একটা বস্তুর ভর অনেক বেশি হয় তার গতি জড়তা অনেক বেশি হয়। শুধু এই ভরের উপরই ডিপেন্ড করে না, যদি বস্তুর বেগও বেশি হয় তখন আমরা বলতে পারি যে আসলে তার গতি জড়তা বেশি। অর্থাৎ এই গতি জড়তা ভর এবং বেগ উভয়ের উপর ডিপেন্ড করতেছে। এখন এই ভর এবং বেগ সংশ্লিষ্ট রাশি কোনটা? এই ভর এবং বেগ সংশ্লিষ্ট রাশি হচ্ছে এই ভরবেগ, যাকে আমরা বলি মোমেন্টাম। সুতরাং এই মোমেন্টাম বা ভরবেগ এটা হচ্ছে জাস্ট গতি জড়তার একটা পরিমাপক রাশি। তার মানে এটাই হচ্ছে বেসিক আইডিয়া যে জড়তার মাধ্যমেই এদেরকে প্রকাশ করতে হবে। স্থিতি জড়তা হচ্ছে যে একটা বস্তুর স্থির থাকতে চাওয়ার প্রবণতা, এবং এটাকে আমরা পরিমাপ করব এর ভরের মাধ্যমে। ভর যত বেশি এর স্থিতি জড়তা তত বেশি। আবার ভরবেগ বলতে কি বোঝায়? ভরবেগ হবে যখন এটার ভর এবং বেগকে আমরা গুণ করে দিই। এটা জাস্ট হচ্ছে ক্যালকুলেশন করার জন্য। কিন্তু যদি আমরা এর কনসেপ্টটা জানতে চাই, আমরা বলবো যে গতি জড়তার পরিমাপক রাশিকেই বলা হবে ভরবেগ। আই হোপ এই বেসিক জিনিসটা তোমাদের সবার ক্লিয়ার হয়েছে। এবার প্রসঙ্গ কাঠামো। তো এবার আসা যাক প্রসঙ্গ কাঠামো বা ফ্রেম অফ রেফারেন্স কি সেটা সম্পর্কে। তো প্রসঙ্গ কাঠামো হচ্ছে ওই কাঠামো বা একটা জায়গা বা একটা স্থানাঙ্ক ব্যবস্থা যার সাপেক্ষে আমরা ফিজিক্সের কোনো ক্যালকুলেশন করে থাকি। ঠিক আছে? প্রসঙ্গ কাঠামো বা ফ্রেম অফ রেফারেন্স হচ্ছে ওই ফ্রেম যার সাপেক্ষে আমরা কোনো একটি ক্যালকুলেশনের কাজ করে থাকি। তো এই প্রসঙ্গ কাঠামোর উপরেই মেইনলি ডিপেন্ড করে যে একটা বস্তুর গতি কি হবে, এই বস্তুর উপরে আমরা কতটুকু বল প্রয়োগ করতেছি। ঠিক আছে? প্রসঙ্গ কাঠামো দিয়েই সবকিছুর বেসিকটাকে ক্লিয়ার করতে হবে। তো এই প্রসঙ্গ কাঠামো কয় ধরনের? ঠিক আছে? প্রসঙ্গ কাঠামোর কিন্তু কিছু প্রকারভেদ আছে। প্রথমত প্রসঙ্গ কাঠামো হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো। লিখো জড় প্রসঙ্গ কাঠামো। এটাকে বলা হয় ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। তো জড় প্রসঙ্গ কাঠামো বলতে কি বোঝায়? যে প্রসঙ্গ কাঠামোতে নিউটনের সূত্রগুলো প্রযোজ্য হয়। যে প্রসঙ্গ কাঠামোতে নিউটনের সূত্রসমূহ খাটে। ঠিক আছে? প্রথম দ্বিতীয় তৃতীয় সূত্র, এই সূত্রগুলো এই জড় প্রসঙ্গ কাঠামোতেই অ্যাপ্লিকেবল হবে। এখন এর কোন ধরনের বৈশিষ্ট্য আছে যার কারণে নিউটনের সূত্রসমূহ এই কাঠামোতেই খাটবে, অন্য কোনো কাঠামোতে খাটবে না? এর যে বৈশিষ্ট্য এটা হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামোর যে ভেলোসিটি সেটা, জড় প্রসঙ্গ কাঠামোর বেগ হইতে হবে ধ্রুবক, ধ্রুবক বেগের একটা কাঠামো, অথবা শূন্য বেগের কাঠামো। ঠিক আছে? এর বেগ যদি বেগ থাকে ধ্রুব বেগে চলবে, যদি বেগ না থাকে তো নাই থাকলেও শূন্য বেগ। অর্থাৎ উভয় ক্ষেত্রে আমরা দেখতে পাই যে জড় প্রসঙ্গ কাঠামোর কোনো ত্বরণ থাকা যাবে না। এটাকেই আমরা বলে থাকি ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। তো আমরা বললাম যে এই হচ্ছে একটা ফ্রেম, এই যে আরেকটা ফ্রেম। তো এরা একদম ধ্রুব বেগে চলতেছে, একদম ধ্রুব বেগে, একজনের সাথে আরেকজনের কোনো ধরনের রিলেটিভ ভেলোসিটি নাই। ঠিক আছে? তো এদেরকে আমরা বলবো হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো। বুঝা গেল? তো এবার আসা যাক অজড় প্রসঙ্গ কাঠামো বা নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। অজড় প্রসঙ্গ কাঠামো হচ্ছে এই কাঠামোতে নিউটনের সূত্রসমূহ প্রযোজ্য হবে না। এই যে নিউটনস ল নট অ্যাপ্লিকেবল। তো এই ধরনের প্রসঙ্গ কাঠামো কিন্তু অসংখ্য আছে, যেমন আমাদের পৃথিবী নিজেই একটা অজড় প্রসঙ্গ কাঠামো। ঠিক আছে? তো কিভাবে পৃথিবী নিজে একটা অজড় প্রসঙ্গ কাঠামো? এই পৃথিবীর যে ভেলোসিটি বা বেগ এটা কিন্তু ধ্রুব বেগ না, এই পৃথিবীর বেগ পরিবর্তনশীল। এবং শুধু পৃথিবীর বেগ না, আমরা যদি একটা বাস্তব উদাহরণ মানে আমাদের প্র্যাকটিক্যাল একটা উদাহরণ দেখি, যদি আমরা বাসে উঠি কখনো দেখবো যে কখনো কখনো বাস অ্যাক্সিলারেট করতেছে, আবার কখনো কখনো থেমে যাচ্ছে। তো যখন আমরা দেখি যে বাস হুট করেই সামনের দিকে আগায় গেছে,
তখন আমরা একটা বল অনুভব করি পেছনের দিকে, আবার হুট করে বাসটা থেমে গেছে, সামনের দিকে হুড়মুড়ি করে হেলে পড়ার দশা হয়। তো এই সিচুয়েশনটা হচ্ছে কি, বেগ পরিবর্তনশীল, প্রত্যেকটা মুহূর্তেই বেগের মান পরিবর্তন হয় এবং দিকেরও পরিবর্তন হয়। এই ধরনের কাঠামো এটাকে আমরা বলি অজড় প্রসঙ্গ কাঠামো। ঠিক আছে? এবং অজড় প্রসঙ্গ কাঠামোতে যদি ক্যালকুলেশন করতে হয়, মহাজাগতিক লেভেলে চিন্তা করলে সবই কিন্তু অজড় প্রসঙ্গ কাঠামো। ঠিক আছে? প্রতি মুহূর্তেই বেগের মান পরিবর্তন হইতেছে। একটা গ্রহ থেকে আরেকটা গ্রহের, একটা নক্ষত্র থেকে আরেকটা নক্ষত্রের, একটা গ্যালাক্সি থেকে আরেকটা গ্যালাক্সির। প্রত্যেকটা জিনিসেরই এদের মধ্যকার আপেক্ষিক বেগ পরিবর্তন হইতেছে, বেগের দিক পরিবর্তন হইতেছে, মান পরিবর্তন হইতেছে। তো এদেরকে ক্যালকুলেট করার জন্য আমাদেরকে আইনস্টাইনের যে জেনারেল থিওরি অফ রিলেটিভিটি ওইটাকে ইউজ করতে হয়। অর্থাৎ নরমাল ক্লাসিক্যাল যে মেকানিক্স আছে, নিউটনিয়ান মেকানিক্স, ওইটা দিয়ে আর কাজ করা যায় না। তাহলে সবাই বুঝতেই পারতেছো যে এই চ্যাপ্টারে আমরা যত আলোচনা করব সবকিছু এই জড় প্রসঙ্গ কাঠামো নিয়ে। অর্থাৎ এইখানে নিউটনের সূত্রসমূহ প্রযোজ্য হবে। ঠিক আছে? আর অজড় প্রসঙ্গ কাঠামো নিয়ে পড়াশোনা হয়তো কলেজেই নাই, এগুলা হায়ার লেভেলে কেউ যদি ফিজিক্স বা এই রিলেটেড কোনো সাবজেক্টে পড়াশোনা করে তারা তখন এগুলা শিখবে। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে নিউটনিয়ান মেকানিক্স, অর্থাৎ সমস্ত জড় প্রসঙ্গ কাঠামোতে কিভাবে বিভিন্ন ক্যালকুলেশন করা যাবে, এই সমস্ত নিয়ে আমাদের আলোচনা। ক্লিয়ার সবাই? আমাদের নিউটন মামার কাহিনী শুরু করি। নিউটন তিনি একটা ভ্যাকেশনে দিন কাটাইতেছিলেন। সময়টা হচ্ছে সপ্তদশ শতাব্দীতে। ঠিক আছে? সপ্তদশ শতাব্দী বলতে কি বোঝায়? যে ১৬০০ থেকে ১৭০০ মনে, তাই কিনা? সময়টা হচ্ছে সেই সপ্তদশ শতাব্দীতে। তখন একটা মহামারী এর প্রাদুর্ভাব শুরু হয়েছিল, ঠিক এখনকার মতোই। সেই সপ্তদশ শতাব্দীতে যখন এরকম মহামারীর প্রাদুর্ভাব শুরু হয়ে গেছে, তখন তার কেমব্রিজ ইউনিভার্সিটিও ছুটি। ঠিক আছে? তিনি কেমব্রিজ ইউনিভার্সিটির লনে বসে বিভিন্ন চিন্তা ভাবনা করতেছেন। ওই অবস্থায় দেখা যাবে যে মানুষ যখন রিল্যাক্সে থাকে এবং তার যদি আবিষ্কার করার নেশা থাকে, তখন নানান কিছু তার মাথায় কিন্তু হিট করে। ঠিক আছে? ঠিক এই কাহিনীটাই হচ্ছে নিউটনের ক্ষেত্রে। যে নিউটন তিনি চিন্তা করতেছিলেন যে আসলে গ্রহ নক্ষত্র কিভাবে একটা চারপাশে আরেকটা ঘুরে। সেই চিন্তা করতে করতেই তিনি দেখলেন যে কেনই বা পৃথিবী অন্য কোনো একটা বস্তুকে আকর্ষণ করে। তিনি এই পৃথিবীতে অবস্থিত বিভিন্ন বস্তু, যেমন এই পৃথিবী, এই হচ্ছে গাছ, গাছের মধ্যে আপেল ধরে আছে, আপেল মাটির দিকে পড়তেছে। এই যে গাছ থেকে আপেল যে মাটিতে পড়তেছে, এটাকে তিনি মহাজাগতিক লেভেলে চাঁদ পৃথিবীর চারপাশে ঘুরতেছে, এই জিনিসটাকে তিনি রিলেট করার চেষ্টা করলেন। ঠিক আছে? সম্পর্কযুক্ত করার চেষ্টা করলেন যে কেন এই আপেল মাটিতে পড়ে, যে কোনো একটা বস্তু কেন মাটির দিকে আসে, পৃথিবীর দিকে আসে, এবং কেনই বা চাঁদ পৃথিবীর চারপাশে ঘুরে। এই দুইটার জন্য একটা কমন ফ্যাক্টর থাকতে পারে। ঠিক আছে? এটা নিয়ে যখন তিনি চিন্তা করলেন, তখন তিনি আস্তে আস্তে করে প্রকৃতির যে একটা রহস্য, বল, মহাকর্ষ, এটা তিনি আবিষ্কার করলেন। তারপর থেকেই কিন্তু আসলে মেকানিক্সের একটা আমূল পরিবর্তন হয়ে গেছে। এবং এই কারণে ক্লাসিক্যাল মেকানিক্সের জনক কিন্তু অনেক ক্ষেত্রে নিউটনকেই বলা হয়। ঠিক আছে? এটা নিয়ে আমরা আলোচনা করব। তো তিনি এত সব চিন্তা ভাবনা করার পরে ১৬৮৬ সালে তিনি একটা বিখ্যাত বই লিখলেন, যার নাম হচ্ছে ফিলোসোফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা। তিনি ল্যাটিন ভাষায় একটা বই লেখেন, ফিলোসোফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা। ওই বইয়ে তিনি তার গতির সূত্রসমূহ, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র, যাদেরকে আমরা বিখ্যাত নিউটনের সূত্র হিসেবে চিনি, এই সূত্রগুলোকে তিনি বিস্তারিতভাবে বর্ণনা করেন। এবং তিনি আরেকটা কাজ করেন, সেই কাজটা হচ্ছে তখনকার দিনে মানুষ বিশ্বাস করত যে পৃথিবীতে যারা বস্তু আছে, যে সমস্ত বস্তু আছে, পৃথিবীতে যে সমস্ত বস্তু আছে, তারা এক ধরনের নিয়ম মেনে চলে। ঠিক আছে? যেমন পৃথিবী এই বস্তুটাকে আকর্ষণ করবে, এটা হচ্ছে কি জাগতিক একটা ফোর্স। আর আসমানে, বা যেটাকে স্বর্গ বলা হতো, ঠিক আছে, আসমান মানে স্বর্গ, সেলেস্টিয়াল যেটাকে বলা হয়, যে সেলেস্টিয়াল অবজেক্ট সমূহ তারা নিজেদের মধ্যে যে নিয়ম মেনটেন করে, সেটাকে আমরা বলি সেলেস্টিয়াল রুল, স্বর্গীয় নিয়ম। মানুষ এটাই বিশ্বাস করত। কিন্তু নিউটন এসে এই দুইটা নিয়মকে
একীভূত করে দিলেন। তিনি বললেন যে না, আসলে এরা আলাদা না। পৃথিবীতে বস্তুসমূহ যে নিয়ম মেনে গতিশীল হয় বা যে নিয়ম মেনে একটা একটাকে আকর্ষণ করে, এই মহাজাগতিক বস্তু যারা আছে, সেলেস্টিয়াল অবজেক্ট যারা আছে, তারাও একই নিয়মে গতিশীল হয়, পরস্পরকে আকর্ষণ করে বা যা করে তা করে। ঠিক আছে, বোঝা গেল? এটা একটা মোটামুটি শর্ট হিস্ট্রি। তো এত শতক কাহিনী করার পরে আমরা শিখি যে এই বইয়ে, নিউটন তার বইয়ে কোন জিনিস নিয়ে আলোচনা করছিলেন। প্রথমে তিনি জড়তা নিয়ে আলোচনা করছেন। ঠিক আছে, নিউটন তার প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা বইয়ে সবার প্রথম জড়তা নিয়ে আলোচনা করেন, সাথে বিভিন্ন গতি নিয়ে তো আছেই। তারপর তিনি আলোচনা করলেন হচ্ছে ক্যালকুলাস নিয়ে। তো জড়তা নিয়ে অলরেডি আমাদের আলোচনা হয়ে গেছে। এবার আমরা আলোচনা শুরু করব নিউটনের প্রথম সূত্র নিয়ে। লিখো, নিউটনের প্রথম সূত্র। এই নিউটনের প্রথম সূত্রকে জড়তার সূত্র বলা হয়। নিউটনের প্রথম সূত্র অনুসারে আমরা জানি যে প্রত্যেকটা বস্তুই সে তার নিজের অবস্থাকে বজায় রাখতে চায়। একটা স্থির বস্তু স্থির অথবা গতিশীল বস্তু সমবেগে তার গতিকে বজায় রাখতে চায়। ঠিক আছে, এবং এটার জন্য শর্ত কি? বাহ্যিক কোনো বল প্রযুক্ত না হলে। এটা হচ্ছে প্রথম সূত্রের শর্ত। এটাকে অবশ্যই উল্লেখ করতে হবে যে বাহ্যিক কোনো বল প্রযুক্ত না হলে। এবং নিউটন কিন্তু এই জিনিসটাকে পরবর্তীতে পরিমার্জন করছিলেন যে লব্ধি বল। এই কারণে আমিও পরিমার্জিত করি। এটা হচ্ছে কি, বাহ্যিক কোনো লব্ধি বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির এবং গতিশীল বস্তু চিরকাল সুষম দ্রুতিতে সুষম বেগে চলতে থাকবে। এটাই হচ্ছে নিউটনের প্রথম সূত্র। চিন্তা করে দেখো, এই নিউটনের প্রথম সূত্রে যে বিবৃতি আছে, সেই বিবৃতিটা কার সাথে মিলে? আমরা শুরুতে যে জড়তার ধারণা শিখে আসছিলাম, সেই জড়তার ধারণার সাথেই কিন্তু মিলে। এই কারণেই নিউটনের প্রথম সূত্রকে বলা হয় জড়তার সূত্র বা ল অব ইনার্শিয়া। ঠিক আছে, ল অব ইনার্শিয়া যে কথা, নিউটনের প্রথম সূত্র একই কথা। নিউটনের দ্বিতীয় সূত্র, এই নিউটনের দ্বিতীয় সূত্রকে বলা হয় বল পরিমাপের সূত্র। ঠিক আছে, অর্থাৎ এই সূত্র অনুসারে আমরা বলকে পরিমাপ করতে শিখব। তো এটাকে আমরা কিভাবে পরিমাপ করব, এটা এই সূত্রের আলোচনার বিষয়। তো আমরা বিবৃতিটাকে লিখি দ্বিতীয় সূত্রের। এই বিবৃতি জানাটা জরুরি। দেখা যাচ্ছে 1 নাম্বার 2 নাম্বারে বিবৃতি দিয়ে দিতে পারে। সেটা কি? বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত লব্ধি বলের সমানুপাতিক। লব্ধি বলের সমানুপাতিক এবং বস্তুর ভরবেগের পরিবর্তনের হার ওই বস্তুর উপর প্রযুক্ত লব্ধি বলের সমানুপাতিক। ঠিক আছে, এবং লব্ধি বল যে দিক বরাবর ক্রিয়া করবে, ভরবেগের পরিবর্তনটাও সেই দিকেই হবে। বলও একটা ভেক্টর রাশি, ভরবেগও একটা ভেক্টর রাশি, সুতরাং মান এবং দিক নিয়ে চিন্তা করতেই হবে। তো এটাকে আমরা এবার ম্যাথমেটিক্যালি প্রকাশ করি যে বস্তুর ভরবেগ আমরা জানি পি, ভরবেগের পরিবর্তন ডিপি, পি টু মাইনাস পি ওয়ান, এবং ভরবেগের পরিবর্তনের হার আচ্ছা একক সময়ে কতটুকু ভরবেগের পরিবর্তন হয়। আমরা বললাম যে ডিটি সময়ে ভরবেগের পরিবর্তন হলো ডিপি, একক সময়ে কতটুকু পরিবর্তন হয়, ডিপি বাই ডিটি। এটাই হচ্ছে সেই ভরবেগের পরিবর্তনের হার। এই যে ভরবেগের পরিবর্তনের হার, নিউটন সাহেব বললেন যে এই ভরবেগের পরিবর্তনের হার এই বস্তুর উপর প্রযুক্ত লব্ধি বলের সমানুপাতিক। ঠিক আছে, বস্তুর উপর তো একটা দুইটা বল কাজ করে না, অনেক বল কাজ করতে পারে। তো এই সকলের লব্ধি এর সমানুপাতিক হচ্ছে ওই বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। তো এবার দেখা যাক, আমরা লিখি যে বস্তুর উপর প্রযুক্ত লব্ধি বল সমান যে কোনো একটা কনস্ট্যান্ট কে ইনটু ডিপি ওভার ডিটি। এই কনস্ট্যান্ট হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক। এখন এই সমানুপাতিক ধ্রুবকটা অটোমেটিক 1 হয়ে যাবে। ঠিক আছে, এখন একটা কোশ্চেন আসে যে এই সমানুপাতিক ধ্রুবক এটা কি কেন আমরা 1 ধরবো, অন্য কিছু তো হতে পারতো। ঠিক আছে, তো 1 হওয়ার কারণ হচ্ছে যে এই নিউটনের আগে এই বল নিয়ে কেউ
আলোচনা করে নেই। এই নিউটন সবার প্রথম এই বলের ধারণা দিছে। তাই নিউটন একটা স্বাধীনতা আছে যে বলটাকে এমন ভাবে সংজ্ঞায়ন করবে, এমন ভাবে এককটা নির্ধারণ করবে, যার ফলশ্রুতিতে এই যে সমানুপাতিক ধ্রুবক যেটা আসছে এই ধ্রুবকের মান হবে 1। ঠিক আছে? তো চলো এবার দেখা যাক যে কিভাবে তিনি এই বলের সংজ্ঞায়ন করছেন, ডেফিনিশন তৈরি করছেন এবং কিভাবে এককটা দিছিলেন। আমরা জানি ভরবেগের একক মিটার পার সেকেন্ড, সাথে আছে কেজি, অর্থাৎ কেজি মিটার পার সেকেন্ড। সময়ের একক সেকেন্ড, ভরবেগের পরিবর্তনের হার যেটা আছে এটার একক কি হবে? কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। নিউটন যেটা করলেন, এই এককটার সহায়তায় তিনি নতুন একটা একক তৈরি করলেন। কার জন্য? তিনি নতুন যে রাশিটা আবিষ্কার করলেন তার। নিউটন এমন একটা মানুষ, সে নিজেকে প্রচার প্রচারণা করতে খুব বেশি পছন্দ করত। ঠিক আছে? নিউটন তার নিজের নামেই বললেন যে এই বলের একক হবে নিউটন। ঠিক আছে? এবং এই নিউটন কার সমতুল্য হবে? সমতুল্য হবে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ারের সমতুল্য। তাহলে আমরা যদি বলি যে 1 নিউটন সমান কত, যে 1 নিউটন সমান হবে 1 কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। তো আমরা কি জানলাম? 1 নিউটন সমান 1 কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। তো এই জিনিসটাকে আমরা এবার এইভাবে লিখতে পছন্দ করতেছি যে 1 নিউটন সমান 1 কেজি ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা থেকেই নিউটন তার বলের বা এক নিউটনের সংজ্ঞায়ন করেন। সেই সংজ্ঞাটা কি ছিল? যে সংজ্ঞা অনুসারে নিউটন বলেন যে 1 কেজি ভরের একটি বস্তুকে যেই পরিমাণে বল প্রয়োগ করা হলে এর ত্বরণ 1 মিটার পার সেকেন্ড স্কয়ার হবে, সেটা কি আমরা বলবো হচ্ছে 1 নিউটন। আমি আবারও বলি, 1 কেজি ভরের একটা বস্তুর উপর যেই পরিমাণে বল প্রয়োগ করা হলে এর ত্বরণ 1 মিটার পার সেকেন্ড স্কয়ার হবে, সেটা কি আমরা বলি হচ্ছে 1 নিউটন। আচ্ছা, তাহলে ওই যে সূত্রটা ছিল সেটাতে বসায় দাও। সেই সূত্রে বসিয়ে দিলে কি হবে? এই হচ্ছে নিউটন আর এই যে কে ইন্টু কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। হ্যাঁ, অবশ্যই 1 নিউটন 1 কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। তো খেয়াল করো, সব জায়গাতে 1 1 1। তো তিনি এইখান থেকেই বের করলেন কে এর মান সমান 1। তো আমরা যখনই কে এর মান তার মূল সূত্রে বসিয়ে দিব, আলটিমেটলি পাবো যে বস্তুর উপর প্রযুক্ত লব্ধি বল সমান এর যে ভরবেগের পরিবর্তনের হার সেটা। এবং বলের সবথেকে সঠিক এবং এক্সাক্ট যে সমীকরণ সেটাই হচ্ছে এটা, যে সামেশন অফ এফ বা লব্ধি বল সমান টিপি ওভার ডিটি। আমরা যেটাকে শিখি যে সামেশন অফ এফ সমান এম এ, এটা হচ্ছে একটা স্পেশাল কেস। ঠিক আছে? এই সূত্রের একটা স্পেশাল কেস হচ্ছে এটা। সেই স্পেশাল কেসটা কি? যদি বস্তুর বেগ আলোর বেগের কাছাকাছি না হয়, অর্থাৎ বস্তু যদি কম বেগে চলাচলতি করে, যদি অনেক বেশি বেগ হয়ে যায় বস্তুর, সেই ক্ষেত্রে কিন্তু এফ সমান এম এ এটার সাথে আরেকটা টার্ম যুক্ত হয় এখানে। আজকে আর সেটা নিয়ে আলোচনা হবে না, আজকে আমাদের আলোচনা এই পর্যন্ত, মানে এটাতেই এফ সমান এম এ। নিউটনের সূত্রের প্রকৃত যে ফর্ম বা ফরম্যাট এটাই হচ্ছে সামেশন অফ এফ সমান ডিপি বাই ডিটি, অর্থাৎ এই ভরবেগের তাৎক্ষণিক পরিবর্তনের হার। সামেশন অফ এফ সমান এম এ। এই জিনিসটা ওটা থেকে কিভাবে আসে? এটা থেকে কি আসে? এটা আসে। তো এবার আমরা দেখি যে আমাদের সবার অতি পরিচিত একটা সূত্র এফ সমান এম এ, এটা কিভাবে আসে। আসলে এটা আসে নিউটনের এই সূত্র থেকেই, যে ডিডিটি অফ পি। খেয়াল করো, এই সামেশন অফ এফ সমান ডিডিটি অফ পি। সামেশন অফ এফ সমান
ডিডিটি অফ পি। এবার আমরা একটা কাজ করি, এই যে পি, এই পি এর রাশিমালাটা আমরা বসিয়ে দিই। পি সমান আমরা জানি এমভি, ঠিক আছে। তো বস্তুর বেগ যখন অনেক বেশি না হয়, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে আসলে বস্তুর ভর ধ্রুবক। তো ধ্রুবক ভরকে আমরা বাইরে বের করে নিয়ে আসি। আলটিমেটলি ডিফারেন্সিয়াল যে ডক্টর, এই ডক্টর কার উপর অপারেশন চালাবে? এই ভি বা বেগের উপর অপারেশন চালাবে। যখনই বেগের উপর সময়ের যে কাঁচিটা আছে এটা দিয়ে অপারেশন চালাচ্ছে, তখনই আমরা দেখলাম যে ত্বরণ বের হয়ে আসলো। এখান থেকে আমরা বলি যে সামেশন অফ এফ সমান এম এ। যে বলের একক এবং মাত্রা, আমরা শুরুতেই দেখলাম যে বলের একক যখন ডেফিনিশন তৈরি করছিলাম 1 নিউটন ছিল, অর্থাৎ বলের একক নিউটন। এই নিউটন কার সমতুল্য? এই নিউটন কেজি মিটার পার সেকেন্ড স্কয়ারের সমতুল্য। এবং এর মাত্রা কি হবে? এই ফোর্সের মাত্রা, দেখো তো কেজির মাত্রা কত ছিল? বড় হাতের এম, এম সেটা হচ্ছে দৈর্ঘ্যের একক। এই দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এল, আর সময়ের মাত্রা টি, টি ইনভার্স 2। এই হচ্ছে বলের মাত্রা এবং এই হচ্ছে মাত্রার সমীকরণ। আসলে কি, নিউটনের প্রত্যেকটা সূত্রই একটার সাথে আরেকটা সম্পর্কযুক্ত। খালি সম্পর্কযুক্তই না, প্রত্যেকটা সূত্রই সেম, শুধুমাত্র প্রকাশ করার ভাষাটা আলাদা এবং এর প্রয়োগ ক্ষেত্রটা আলাদা। তার মানে আমরা বলতে পারবো যে আসলে নিউটনের দ্বিতীয় সূত্র এবং প্রথম সূত্রও সেম, এবং এটাকেই আমরা এখন প্রমাণ করতে যাচ্ছি। আমরা দেখলাম যে নিউটনের দ্বিতীয় সূত্রানুসারে সামেশন অফ এফ সমান ডিপি বাই ডিটি, ভরবেগের পরিবর্তনের হার। নিউটনের প্রথম সূত্রে কি ছিল? প্রথম সূত্রে শর্তই ছিল যে বাহ্যিক লব্ধি বল শূন্য হতে হবে। বাহ্যিক লব্ধি বল শূন্য হলে স্থির বস্তু স্থির, গতিশীল বস্তু চিরকাল সমবেগে গতিশীল থাকে। তার মানে প্রথম সূত্রের শর্তই ছিল এটা, লব্ধি বল শূন্য। তাহলে এই শর্ত যদি আমরা বসিয়ে দেই, তাহলে পাবো যে সময়ের সাথে সাথে ভরবেগের পরিবর্তনের হার কি? শূন্য। ভরবেগের পরিবর্তনের হার শূন্য মানে কি? ভরবেগ পরিবর্তন হয় না। সোজা কথায় এই ভরবেগ হচ্ছে ধ্রুবক। এখন ভরবেগ ধ্রুবক মানে কি? m ইন্টু ভি, এটাও ধ্রুবক, ঠিক আছে। দ্যাট মিনস আমরা কি বলি যে এই বস্তুটার বেগের আসলে কোনো পরিবর্তন হয় না যখন তুমি বল প্রয়োগ না করবে। যখন তুমি বল প্রয়োগ না করবা, এই যে ভেলোসিটি, এই ভেলোসিটি আজীবন কনস্ট্যান্ট থাকবে। এভাবে যদি আদি বেগ থাকে শূন্য, তাহলে শেষ বেগও হবে শূন্য। যদি আদি বেগ একটা নির্দিষ্ট হয়, দেখা যাবে শেষ বেগও সেই নির্দিষ্ট মানেই চলতেছে আজীবন। এই হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রের প্রমাণ। এমনকি তৃতীয় সূত্র থেকেও দ্বিতীয় সূত্র প্রমাণ করা যায়, প্রথম সূত্র প্রমাণ করা যায়, সবই সেম। তো এবার আসা যাক তৃতীয় সূত্র কি। তার আগে কিছু ম্যাথ করে নিই, ম্যাথ করলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। দেখো দ্বিতীয় সূত্রের কিছু সমস্যা। 5 কেজি ভরের স্থির বস্তুর উপর স্থির বস্তুর উপর কত মানের বল দিব? ধরে নাও 15 নিউটন বল। অবশ্যই এটা সুষম বল, বল চেঞ্জ হবে না। বল চেঞ্জ হলে কিন্তু দেখা যায় না, এগুলো অনেক কঠিন হয়, অনেক কঠিন। 15 নিউটন বল 5 সেকেন্ড যাবত ক্রিয়া করতেছে। 5 সেকেন্ড যাবত ক্রিয়া করে, ঠিক আছে।
আর তোদের কাছে কোশ্চেন আমার, একটাই কোশ্চেন দিই। তোমাদের কাছে আমার কোশ্চেন হচ্ছে 7 সেকেন্ড পর বস্তু কই যাবে? 7 সেকেন্ড পর বস্তুর সরণ কত হবে? এই যে কে দাগাঙ্কন করতেছেন? তাহলে চলো শুরু করা যাক আমাদের সেই সমস্যা সমাধান। মনোযোগ দিয়ে কোশ্চেনটাকে পড়তে হবে। দেখো, 5 কেজি একটা ভরের বস্তুর উপর, সে স্থির বস্তু, এটা স্থির ছিল, এই বস্তুর উপর 15 নিউটন মানের একটি সুষম বল 5 সেকেন্ড যাবৎ ক্রিয়া করে। কোশ্চেনে বলা হয়েছে যে 7 সেকেন্ড পর তার সরণ কত হবে, মোট সরণ। তাহলে দেখো, এই যে স্থির বস্তুকে যখনই বল প্রয়োগ করব, নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে বল প্রয়োগ করলেই বস্তুর ভরবেগের পরিবর্তন হবে, তার জড়তার পরিবর্তন হবে। এই যে দেখো, জড়তা তো না, উল্টা পাল্টা বলতেছি কেন, বস্তুর অবস্থার পরিবর্তন হবে। তাহলে কি, বল প্রয়োগ করা হলে বস্তু স্থির বস্তু থেকে গতিশীল হওয়া শুরু করবে। তো এই যে গতিশীল হতে হতে 5 সেকেন্ড পর বস্তুর উপরে বল প্রয়োগ করা থামলো। খেয়াল করো, যতক্ষণ পর্যন্ত বল প্রযুক্ত হচ্ছিল ততক্ষণ পর্যন্ত কিন্তু এর বেগের মানের পরিবর্তন হচ্ছিল। কারণ কি, বল প্রযুক্ত হওয়া মানেই বেগের মান পরিবর্তন হওয়া, বল প্রযুক্ত হওয়া মানেই বস্তুর ত্বরণ হওয়া। অর্থাৎ কতক্ষণ পর্যন্ত ত্বরণ হচ্ছিল? 5 সেকেন্ড পর্যন্ত। 5 সেকেন্ড পর যখন গেছে তখন কিন্তু আর বল নাই। বল না থাকা মানেই হচ্ছে বস্তু এবার কি হয়ে গেছে, বস্তুর ত্বরণ শূন্য হয়ে গেছে। তার মানে এখানে দুইটা ত্বরণ পাওয়া যাবে। প্রথম 5 সেকেন্ড যাবৎ বস্তুর একটা ত্বরণ ছিল, কিন্তু দ্বিতীয় 5 সেকেন্ড যাবৎ বস্তুর ত্বরণ হয়ে গেছিল শূন্য। আচ্ছা, আইডিয়াটা বুঝা গেল? এই হচ্ছে মেইনলি আইডিয়া। তাহলে প্রথম 5 সেকেন্ডে আমরা সরণ বের করব। প্রথম 5 সেকেন্ড, প্রথম 5 সেকেন্ডে সরণ বের করার জন্য আমরা বললাম যে s1 সমান ut প্লাস হাফ এটি স্কোয়ার। এই হচ্ছে আমাদের বেসিক সূত্র। এখানে আদি বেগের মান আমরা জানি শূন্য, বস্তু স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছিল। ত্বরণের মানটা একটু বের করে নিতে হবে। আমরা দেখলাম যে বস্তুর উপর বল প্রযুক্ত হয় 15 নিউটন, কিন্তু বস্তুর ভর হচ্ছে 5 কেজি। তাহলে এর ত্বরণ 3 মিটার/সেকেন্ড স্কোয়ার। তাহলে মানগুলো বসিয়ে দাও। 0 প্লাস হাফ ইন্টু, হাত ব্যথা হয়ে গেল, কি হবে এখানে, 3 ইন্টু 5 স্কোয়ার, এত মিটার হবে। দেখো, তাহলে সরণ কত দাঁড়াচ্ছে? এর আদিবেগ যেহেতু শূন্য ছিল, 0 প্লাস হাফ এ, ত্বরণের মান 3, এবং সময় প্রথম 5 সেকেন্ডে যেহেতু আমরা বের করতেছি 5 স্কোয়ার, আলটিমেটলি এই মানটা আসবে 37.5 মিটার। দেখো বুঝছো কিনা। তার সময় কত আছে? পরবর্তী 2 সেকেন্ড।
ওকে, প্রথম 5 সেকেন্ড যাওয়ার পর 7 সেকেন্ড হতে আর 2 সেকেন্ড আছে। এই পরবর্তী 2 সেকেন্ডে কিন্তু এর উপরে আর কোনো ধরনের বল নাই। যেহেতু কোনো ধরনের বল নাই, এই জায়গাতে বস্তুটা হয়ে যাবে সমবেগ সম্পন্ন, অর্থাৎ এর ত্বরণটা শূন্য। এখন সেই সমবেগটা কত বেগ হবে? এটা হবে 5 সেকেন্ড পর্যন্ত বল প্রয়োগ করার ফলে সর্বশেষ যে ভেলোসিটিটা আমরা বের করব সেইটাই কিন্তু পরবর্তী 2 সেকেন্ডে বলবৎ থাকবে। তো দেখো, শেষ বেগ বের করার জন্য আমরা লিখলাম a প্লাস এটি। তো এখান থেকে আদি বেগ ছিল 0 আর ত্বরণ হচ্ছে 3, আর 5 সেকেন্ড যাবত এই বলটা প্রযুক্ত হচ্ছিল। আমি আবারও বুঝাই যে পরবর্তী 2 সেকেন্ডে যেহেতু বেগ সমবেগ থাকবে, তো ওই সমবেগটা কি হবে? ওই সমবেগটা হবে শুরুতে যে শেষ বেগটা ছিল সেটা। তো শেষ বেগ বের করার জন্য ভি সমান ইউ প্লাস এটি, আদি বেগ ছিল 0 এবং 5 সেকেন্ড যাবত 3 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ ছিল ওই বস্তুর। আলটিমেটলি দেখা যাবে যে 15 মিটার পার সেকেন্ড এর শেষ বেগ হবে। তো এই শেষ বেগটাতেই কিন্তু সে পরবর্তী 2 সেকেন্ড চলবে। তার জন্য সূত্র হচ্ছে এস সমান ভিটি। তো ভি এর মান হচ্ছে 15, টি হচ্ছে 2, অর্থাৎ 30 মিটার। তাহলে টোটাল সরণ কত? মোট সরণ মোট সরণ s সমান s1 প্লাস s2। তার মানে এখানে খেয়াল করো যে 37.5 প্লাস 30, দ্যাট মিনস 67.5। সে প্রথম 7 সেকেন্ডে 67.5 মিটার সরণ ঘটে তার। বুঝা গেল? আজকে আমরা এই পর্যন্তই রাখবো। নেক্সট দিন থেকে আমরা বলের ঘাত, ঘাত বল, নিউটনের তৃতীয় সূত্র, এই যাবতীয় বিষয় সেগুলো শিখব। ঠিক আছে? তো আজকের জিনিসটা আপনারা কে বুঝেন নাই একটু বলেন, বা এই জায়গা থেকে কারোর কোনো কোশ্চেন আছে কিনা। এই কিন্তু নিউটনের মেকানিক্সের বেসিক, সমস্ত বেসিক তথ্য আজকেই দেওয়া হয়েছে। সুতরাং আজকের লেকচারটা অনেক জরুরি, সবকিছু ক্লিয়ার করে নেন আজকেই। হ্যাঁ পুলক, ক্যান ইউ ভাই হিয়ার? ইয়ার শুনতেছি। সব ক্লিয়ার না? ওকে। শোন ভাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাই একক থাকতে আবার মাত্রা ইউজ করতাম কেন?